এখানে জামাল উদ্দিন খালিদ একটা গুরুত্বপূর্ণ কথা বলল। রাজনৈতিক সংগঠনগুলো আসলে একটা কাজই করে, সমস্যা সমাধান করে। তাহলে এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নাই বা থাকতো, বিশেষ করে আবাসন সংকটটা যদি না থাকতো, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে কাজের তোড়জোড় হতো না, খুব বেশি কাজ করতে হতো না। এই এই সংলাপের প্রধান উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতের সংগঠন, বিভিন্ন ইডিওলজির সংগঠন আমরা একসাথে বসে আমাদের ভবিষ্যৎ ক্যাম্পাসটা কেমন হবে সেটা নির্ধারণ করতে পারি। এখানে প্রত্যেকে বক্তব্য দিয়েছেন, তাদের মতামত পেশ করেছেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 12 আগস্ট যে 9 দফা দিয়েছিল, এটার সাথে খুব বেশি পার্থক্য নেই, বলতে গেলে 99% বা 98% মিল। আমরা কিভাবে সবাই একমত হতে পারি সেই বিষয়টাই আমরা আজকে দেখতে পেলাম। এখানে বিভিন্ন ধরনের খুঁটিনাটি আলাপ করেছেন, যা হয়তো আমরা আমাদের 9 দফাতে আমরা আলাপ করতে পারি নাই। তবে ঘুরে ফিরে একাডেমিক ক্যালেন্ডারের বিষয়টা এখানে খুব গুরুত্ব পেয়েছে। এখানে ছাত্র শিবিরের যে কমিটি, এই কমিটিগুলো প্রকাশ করার এখান থেকে বারংবার আলাপ এসেছে, এবং ছাত্র ফেডারেশন 9 দফাতেও এই আলাপটা এসেছিল, এবং ছাত্র ফেডারেশন ন্যূনতম 3টা কমিটি যেন তারা প্রকাশ করে সেই প্রস্তাবটা 9 দফাতে দিয়েছে। এবং এখানে জামাল উদ্দিন খালিদ একটা গুরুত্বপূর্ণ কথা বলল। রাজনৈতিক সংগঠনগুলো আসলে একটা কাজই করে, সমস্যা সমাধান করে। তাহলে এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নাই বা থাকতো, বিশেষ করে আবাসন সংকটটা যদি না থাকতো, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে খুব বেশি আর কাজের তোড়জোড় হতো না, খুব বেশি কাজ করতে হতো না। অর্থাৎ আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মতো এসব সংগঠন, আমাদের মতো এসব ক্রিয়াশীল সংগঠন আসলে সবচেয়ে গুরুত্ব বেশি পাই কখন, যখন শিক্ষার্থীরা কোনো বিপদে পড়ে, শিক্ষার্থীরা কোনো ধরনের কোনো সংকটের মধ্যে পড়ে। এবং এত বছর ধরে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল সংগঠন আছে, শিক্ষার্থীরা যখন কোনো সংকটের মধ্যে পড়তেছে, তখন ছাত্রলীগের চোখে চোখ রাঙিয়ে তারা লড়াই করেছে, এবং এই লড়াই করতে গিয়ে তারা ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়েছে বারংবার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বেশ আলোচনা হতে দেখলাম, এবং অবশ্যইভাবে আমাদের ক্রিয়াশীল সংগঠনগুলোকে এক ধরনের নিষিদ্ধ করে রাখা হয়েছিল দীর্ঘ সময় ধরে। আমাদের গ্রাফিতি মোছা হয়েছে, আমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রোগ্রাম এখানে করতে দেখা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই ধরনের একটা আলাপ তোলা হয়েছে। আমরা প্রথমবার যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলন দেখতে পেয়েছিলাম, পরবর্তীতে দেখতে পেয়েছি তারা আবার বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুক্ত। আবার এখন হল রাজনীতি নিষিদ্ধের যারা আলাপ করে যাচ্ছেন, আমরা এখানেও দেখতে পাচ্ছি তারাও আসলে সাধারণ শিক্ষার্থী না, অসাধারণ শিক্ষার্থী বা কোনো না কোনো সংগঠনের সাথে তারা যুক্ত। এই ধরনের আলাপগুলো আসলে সমাধান হয় না। আমি যখন একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, আমি প্রতিনিধিত্ব করতেছি, আমি যখন হলে যাচ্ছি, তখন কিন্তু আমি এই পোশাকটা আমি খুলতে পারবো না। আমাদের আলাপটা করতে হবে হলে আমি থাকবো, হলে আমি ছাত্র রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হয়ে আমি থাকবো, কিন্তু আমি যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারি, রাজনৈতিক সংগঠন যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারে, এই ব্যবস্থাটা এই আলাপটাই যেন আমরা করি, এই ব্যবস্থাটা যেন প্রশাসন নেয়। আমি যদি কোনো ধরনের কোনো ক্রিমিনাল অফেন্স করি, আমি যদি সিট বাণিজ্য করি, আমি কাউকে যদি রাজনৈতিক বিবেচনায় সিট প্রদান করি, প্রশাসন যদি এই কাজটা করে, তাইলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী 73 অধ্যাদেশ অনুযায়ী তাকে আমি আইনের আওতায় আনতে পারতেছি কিনা, দেশীয় আইন আওতায় আনতে পারতেছি কিনা, এবং হল প্রশাসন কোন ছাত্র সংগঠন যদি এই ধরনের কোনো অপরাধ করে থাকে, হল প্রশাসন তাকে আইনের আওতায় আনতে পারতেছে কিনা, এই আলাপটাই আমাদের বেশি করা জরুরি।